সবাইকে মাইক্রোকন্ট্রোলার টিউটোরিয়াল পার্ট 5-এ স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা একটা ফ্ল্যাশিং এলইডি প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়গুলো শিখেছিলাম। আজকে আমরা মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে কিভাবে ইনপুট নিয়ে ইনপুটের উপরে বেস করে কোনো কাজ করা যায় এই বিষয়টি দেখব। তো আমরা প্রথমেই আমাদের কাজের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার প্রোটিয়াসে ডিজাইন করব এবং তারপরে আমরা তার জন্য প্রোগ্রাম লিখব এবং একই সাথে আমরা প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন প্রোগ্রামিংয়ের যে বিভিন্ন টার্মস থাকবে সেই টার্মসগুলো সম্পর্কেও শিখব। তো প্রথমে আমরা প্রোটিয়াসে হার্ডওয়্যারটি ডিজাইন করে নিচ্ছি, তাতে করে আমাদের পরবর্তীতে প্রোগ্রাম লেখার সময় সুবিধা হবে। তা আমাদের প্রোটিয়াস ISIS সফটওয়্যারটি ওপেন হচ্ছে। ডেস্কটপে আইকনে ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা সফটওয়্যারটিকে রান করতেছি। আমরা ইতিমধ্যে এই সফটওয়্যারটি দিয়ে কাজ করেছি, যার কারণে সফটওয়্যারটি সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। আমরা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টি দেখব। আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমাদের যদি কোনো ডিভাইস নিতে হয় সেক্ষেত্রে কম্পোনেন্ট মোডে যেতে হবে, অর্থাৎ কম্পোনেন্ট মোডটি সিলেক্ট থাকতে হবে এবং তারপরে এখান থেকে পিক ফ্রম লাইব্রেরিজ অর্থাৎ পি বাটনটিতে ক্লিক করতে হবে। এখান থেকে গত দিনের মতোই আমরা 16F877 মাইক্রোকন্ট্রোলারটি ব্যবহার করব। এখান থেকে আমরা PIC 16F877A মাইক্রোকন্ট্রোলারটি নির্বাচন করলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে আমরা ক্লিক করলাম, তাহলে আমাদের মাউস পয়েন্টারটি পেন্সিলের মতো আকৃতি ধারণ করলো। এখন স্ক্রিনে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের মাইক্রোকন্ট্রোলারের আকৃতিটি আমরা দেখতে পাবো এবং আমরা স্ক্রিনের প্রয়োজনীয় যে কোনো অংশে আমরা মাইক্রোকন্ট্রোলারটিকে প্লেস করতে পারবো। আমরা এতক্ষণে মাইক্রোকন্ট্রোলারটিকে দেখতে পাচ্ছি এবং উপযুক্ত স্থানে আমরা প্লেস করেছি। আজকের হার্ডওয়্যারটি খুবই সহজ একটি হার্ডওয়্যার। আমরা এখন একটা এলইডি নিয়ে আসব। একইভাবে এলইডি, তো এই ক্ষেত্রে আমরা যদি নিচের দিকে আসি তো এখানে এলইডি রেড দেখা যাচ্ছে। আমরা এলইডি রেডই নির্বাচন করলাম, এলইডি নিয়ে আসলাম। এখন আমাদেরকে এলইডিটিকে সংযুক্ত করতে হবে। আমরা পোর্ট বিতে সংযুক্ত করব এবং পোর্ট বি এর 0 নাম্বার পিনে সংযুক্ত করব। এখন এই পিনের উপর যদি আমরা মাউস পয়েন্টার রাখি তাহলে একটা ওয়্যার কানেক্টেড হবে এবং আমরা যেখানে ওয়্যারটিকে সংযুক্ত করব সেখানে একটি ক্লিক করব। আমরা পোর্ট বি এর 0 নাম্বার পিনে আমরা এলইডিটিকে সংযুক্ত করলাম। এখন একটা গ্রাউন্ড নিতে হবে। তো আমরা গ্রাউন্ডগুলো পাবো টার্মিনালস মোডে গিয়ে। টার্মিনালস মোড সিলেক্ট করে তারপরে আমরা এখান থেকে গ্রাউন্ড নির্বাচন করতে পারবো। যথারীতি আমরা গ্রাউন্ড নিয়ে নিলাম এবং ওয়্যার দিয়ে গ্রাউন্ডটিতে সংযুক্ত করলাম। আমরা এই ওয়্যারটিকে আরেকটু বাড়িয়ে নেব এবং এলইডিটিকেও একটু সামনের দিকে সরিয়ে নেব। ডিজাইনটি একটু অন্যভাবে করলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে।
এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে RC0 থেকে আমরা একটা সুইচ সংযুক্ত করব। তো এক্ষেত্রে আমাদেরকে আবার পুনরায় পিন মোডে যেতে হবে এবং এরপরে সুইচ নির্বাচন করতে হবে। SWITCH সুইচ। এখানে আমরা সুইচ দেখতে পাচ্ছি। তাহলে আমরা সুইচ নিলাম। এখন RC0 এর সাথে আমরা সুইচটিকে সংযুক্ত করব। RC0 তে আমরা সুইচটিকে সংযুক্ত করলাম। এখন সুইচটিকে আমরা নরমালি গ্রাউন্ড কানেক্টেড করব। নরমালি গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে এবং এখানে আমরা ভুল বলেছি, সুইচটি যখন ক্লোজ হবে তখন আমাদের RC0 নাম্বার পিনটি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে এবং নরমালি আমরা RC0 নাম্বার পিনে একটা পজিটিভ ভোল্টেজ সিগন্যাল দিয়ে রাখবো। অবশ্যই এই পজিটিভ ভোল্টেজ সিগন্যালটি অনেক লো মানের হতে হবে। সেক্ষেত্রে আমাদের এই পিনে মিনিমাম একটু হাই সিগন্যাল থাকলেই আমাদের পিনটি নর্মাল অবস্থায় লজিক্যালি হাই অবস্থায় থাকবে এবং পরবর্তীতে যখন সুইচটি ক্লোজ করা হবে সেই সময় গ্রাউন্ডের সাথে সংযুক্ত হবে। তো এই কাজটি করার জন্য আমাদেরকে এখানে একটি রেজিস্টর নিতে হবে এবং রেজিস্টরের সাথে আমরা একটা পজিটিভ ভোল্টেজ সংযুক্ত করে রাখব। তো এই কাজটি করার জন্য আমাদেরকে রেজিস্টর নির্বাচন করতে হবে। রেজিস্টরস। তো এখান থেকে আমরা 0.6 ওয়াট নির্বাচন করলাম। আমরা এখান থেকে একটা 10 কিলো ওহমের একটা রেজিস্টর নিতে পারি। তো আমরা এখানে রেজিস্টরটিকে সংযুক্ত করব। আমরা এখান থেকে রোটেট করে নিতে পারি প্রয়োজন অনুসারে। প্রয়োজন অনুযায়ী আমরা রোটেট করে এবং পজিশনিং করে নিতে পারি। এই রেজিস্ট্যান্সটিকে সরাসরি সুইচের সাথে সংযুক্ত করে দিলাম। আমরা আসলে সুইচের সাথে সংযুক্ত করলাম না, আমরা RC0 এর সাথে সংযুক্ত করলাম। আমরা যেহেতু সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করতেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পিনে একটা হাই সিগন্যাল দেয়া, অর্থাৎ একটা পাওয়ার সাপ্লাই দেওয়া। তো এই কাজটি করার জন্যে আমরা পুনরায় টার্মিনালস মোডে গিয়ে এখান থেকে আমরা পাওয়ার নির্বাচন করতে পারি এবং পাওয়ারটিকে এর সাথে সংযুক্ত করে দিতে পারি। তাহলে আমাদের হার্ডওয়্যারটি তৈরি হয়ে যাবে। হার্ডওয়্যারটি দেখতে একটু খারাপ লাগছে।
এখন দেখতে সুন্দর লাগছে। তো আমরা আমাদের হার্ডওয়্যারটিকে তৈরি করলাম। খুবই সহজ একটা হার্ডওয়্যার। এখানে শুধুমাত্র একটা সুইচ আছে এবং একটা এলইডি আছে। আমাদের এলইডিটি সংযুক্ত পোর্ট বি এর 0 নাম্বার পিনের সাথে এবং আমাদের সুইচটি সংযুক্ত সি 0 নাম্বার পিনের সাথে সংযুক্ত। এই হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আমাদের এই সার্কিটের কাজ হবে, আমরা যখন এই সুইচটিকে ক্লোজ করব সেই সময় আমাদের এখানে যে এলইডিটি রয়েছে এই এলইডিটি পর্যায়ক্রমিকভাবে জ্বলতে নিভতে থাকবে। কিভাবে একটা এলইডিকে পর্যায়ক্রমিকভাবে জ্বালানো যায় এবং নেভানো যায় এই বিষয়টি আমরা গত দিনে যে প্রজেক্টটি করেছি সেখান থেকে শিখেছি। আশা করি আমরা এই প্রজেক্টটিও ভালোভাবে করতে পারবো। তো এখন আমরা আমাদের এই যে হার্ডওয়্যারটি তৈরি করলাম তার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম লিখব এবং তারপরে আমরা সিমুলেশনে অর্থাৎ এই হার্ডওয়্যারটি আবার প্রোগ্রামটিকে লোড করে আমরা টেস্ট করে দেখব যে কিভাবে কাজ করে। আমরা ইতিমধ্যেই জানি যে পিআইসি সি কম্পাইলার দিয়ে মাইক্রোকন্ট্রোলারের জন্য প্রোগ্রাম ডেভেলপ করা যায়। আমরাও পিআইসি সি কম্পাইলার ব্যবহার করতেছি এই কাজের জন্য। আমাদের সফটওয়্যারটি ওপেন হচ্ছে। আমরা গত দিনের প্রোগ্রামটি এখানে দেখতে পাচ্ছি। তো আজকের জন্য আমাদেরকে নতুন করে প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্টে ক্লিক করলাম, এরপরে 24 বিট উইজার্ডে ক্লিক করতে হবে। এরপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে আমাদের প্রোগ্রামটি কোথায় সেভ হবে সেই লোকেশনটি আমাদেরকে দেখিয়ে দিতে হবে। আমরা গত যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা পিক প্রোগ্রাম নামে যে ডেস্কটপে ফাইলটি আছে সেই ফাইলের মধ্যে রেখেছিলাম, অর্থাৎ ডেস্কটপ থেকে পিক প্রোগ্রাম এই ফোল্ডারটির মধ্যে আমরা রেখেছিলাম। আজকেও আমরা এখানে নতুন একটা ফোল্ডার তৈরি করব, নিউ ফোল্ডার, এবং আমরা এখানে নাম দেব সুইচ নাম দিলাম আমরা ফোল্ডারটির। এর মধ্যে সুইচ ফোল্ডারটি আমরা ওপেন করব, ওপেন করে এর মধ্যে আমরা সেভ করব। এখানে আমাদের এই বিষয়গুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই এবং এই কোডটি আমরা রিমুভ করে দেব। আমরা গতদিন যে প্রোগ্রামটি করেছিলাম আজকের প্রোগ্রামটি করার জন্য সেই প্রোগ্রামটির কিছু সহযোগিতা নিতে পারি, সেক্ষেত্রে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে। এই প্রোগ্রামটিকে আমি অন্য একটি কোড এডিটর দিয়ে ওপেন করতেছি। তো এখানে আমাদের প্রোগ্রামটি রয়েছে, এখান থেকে আমরা প্রোগ্রামটিকে কপি করে নিতে পারি। কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো এই ছিল আমাদের গতদিনের প্রোগ্রাম। তো আমাদের মোটামুটি এই অংশটুকু যদি আমরা রিমুভ করে দিই তাহলে প্রোগ্রামের একটা ডিফল্ট একটা ফরম্যাট তৈরি হবে যে অংশটুকু আমাদের প্রতিদিনই কাজ করতে লাগবে। এবং আমরা জানি যে উপরের এই অংশটুকু হচ্ছে কমেন্ট, অর্থাৎ এই অংশটুকু প্রোগ্রামের কোনো অংশ না। এই অংশটুকু আমরা রাখতেও পারি নাও পারি, তবে প্রোগ্রাম সম্পর্কে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করার জন্য বা এখানে রাখার জন্য এই অংশটুকু আমরা রাখতে পারি। তো আজকে যেহেতু আমরা নাম দিয়েছি সোর্স কোডের ফাইলের নাম দিয়েছি সুইচ, যার কারণে আমরা এখানে সোর্স কোড ফাইল নেম দিয়ে দিলাম সুইচ।
এবং আজকে ডেট হচ্ছে 19। এখানে আমরা প্রোগ্রাম ফাংশন দিতে পারি সুইচিং এলইডি, সুইচিং এলইডি। এবং আমাদের যে পটি আছে যে আমরা সিমুলেশন করেছি, অবশ্য আমরা সিমুলেশন ফাইলটি এখনো সেভ করি নাই, তো সেক্ষেত্রে আমরা সেভ করে নিতে পারি। ডেস্কটপে গিয়ে আমরা পিক প্রোগ্রাম ফাইলের মধ্যে আমরা সেভ করে দিতে পারি সুইচ ফোল্ডারের মধ্যে। এখন পুনরায় আমরা কোড এডিটরে ফিরে যেতে পারি। তাহলে আমরা এখন প্রোগ্রাম লিখব। আজকে আমরা যে হার্ডওয়্যারটা তৈরি করেছি সেখানে আমাদের C0-তে একটা সুইচ সংযুক্ত করা আছে এবং B0-তে এলইডি সংযুক্ত করা আছে। তো এখন আমরা এখানে প্রথমেই একটা ভেরিয়েবল নিয়ে নেব। আমরা কিভাবে ভেরিয়েবল নিতে হয় আমরা জানি। আমরা যদি প্রোগ্রামিং সি সম্পর্কে সাধারণ কিছু ধারণা রেখে থাকি তাহলে আমরা কাজগুলো করতে পারবো। সিতে প্রথমেই কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে তার ভেরিয়েবল টাইপ আগে ডিক্লেয়ার করে দিতে হয়। তো ভেরিয়েবল টাইপের মধ্যে যেমন ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে জানা উচিত। তো এখানে আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এর জন্য আমাদেরকে লিখতে হবে int এবং তারপরে ভেরিয়েবলের নাম দিতে হবে। প্রথমে ভেরিয়েবলের টাইপ লিখতে হবে এবং তারপরে ভেরিয়েবলের নাম দিতে হবে। তো আজকে আমরা ভেরিয়েবলের ব্যবহার শিখি এবং পরবর্তীতে আমরা ভেরিয়েবল সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব, তাতে করে আমাদের সুবিধা হবে। তো প্রথমে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমরা আজকে যেহেতু আমরা একটা কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা আউটপুট নির্ধারণ করব, আমাদের কন্ডিশনটা কি হবে? আমাদের কন্ডিশনটা হবে হচ্ছে যে যদি এই সুইচটা লজিক্যালি লো অবস্থায় থাকে, অর্থাৎ সুইচটা নর্মালি লজিক্যালি হাই অবস্থায় থাকবে, কিন্তু যখন আমাদের সুইচটা লজিক্যালি লো অবস্থায় যাবে সেই সময় আমাদের এলইডিটি মুভ করতে থাকবে। অথবা আমরা উল্টা কাজও করতে পারি যে আমাদের এলইডিটি যখন ওপেন অবস্থায় থাকবে তখন এলইডিটি মুভ করতে থাকবে এবং সুইচ যখন ক্লোজ করা হবে তখন এলইডিটি ক্লোজ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। এই প্রোগ্রামটি আমরা বেশ কয়েকটি পদ্ধতিতে করতে পারি। তো আমরা এর মধ্যে দেখি, আমরা প্রথমে একভাবে ট্রাই করে দেখি এবং আমরা পরবর্তীতে আরও বিভিন্নভাবে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করে দেখব। তো এখানে আমরা প্রথমেই যে কাজটি করব তা হচ্ছে যে একটা হোয়াইল লুপ নিতে হবে আমাদের। আমরা জানি কিভাবে হোয়াইল লুপ নিতে হয়, WHILE হোয়াইল। এরপরে আমাদের হোয়াইলের মধ্যে কন্ডিশন দিতে হয় এবং যদি কন্ডিশনটি যদি ট্রু হয় সেক্ষেত্রে লুপের যে স্টেটমেন্ট সমূহ থাকে সেই স্টেটমেন্টগুলোর উপরে কাজ করে। এখন তো আমরা এখানে একটা হোয়াইল লুপ নিলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, হোয়াইল লুপের এর মধ্যে আমরা
কন্ডিশনগুলো দিব এবং এরপরে আমরা যে কাজ করব একটা ফর লুপ নিব। ফর লুপের ক্ষেত্রেও একই ব্যাপার, আমাদের ফর লুপের একটা কন্ডিশন থাকবে এবং কন্ডিশন যদি ট্রু হয় সেক্ষেত্রে আমাদের লুপের স্টেটমেন্টগুলো কাজ করবে। তো প্রথমে আমরা এই হোয়াইল লুপটার মধ্যে যে কাজটি করব তা হচ্ছে আমাদের যে ইনপুট পিন আছে সেই ইনপুট পিনে যদি আমাদের সিগন্যাল লজিক্যালি হাই থাকে সেক্ষেত্রে আমাদের এই হোয়াইল লুপের মধ্যে যদি কোনো স্টেটমেন্ট দেই সেই স্টেটমেন্টগুলো কাজ করবে, আর যদি লো থাকে তাহলে এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যাবে। তো আমরা এখানে এই হোয়াইল লুপের মধ্যে কন্ডিশনটি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের ইনপুট পিন C0, অবশ্যই আমাদেরকে কিন্তু 0 লিখতে হবে, ও লিখলে কিন্তু আমাদের কাজ হবে না। C0, যদি আমাদের ইনপুট পিন C0 যদি হাই হয় সেক্ষেত্রে আমাদের স্টেটমেন্টগুলো এর মধ্যে কোনো স্টেটমেন্ট লিখলে কাজ করবে। তা আমরা এর মধ্যে কোনো স্টেটমেন্ট লিখব না। কেন লিখব না এই বিষয়টি আমি প্রোগ্রামটি রান করার পরে আমি আলোচনা করব। তা আমরা ফর লুপের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো করি। আমরা পূর্বে ইন্টিজার টাইপের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ইন্টিজার এক্স। তো এই ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালু কত হবে সেটা আমাদেরকে এখন নির্ধারণ করতে হবে প্রথমে। তো ফর লুপের কন্ডিশনের ফরম্যাটটি হচ্ছে আমাদের প্রথমে আমাদের ফর লুপের জন্য একটা ভেরিয়েবল নিতে হয় এবং সেই ভেরিয়েবলের ইনিশিয়াল একটা ভ্যালু দিতে হয়, এরপরে ফাইনাল ভ্যালু কত পর্যন্ত যাবে ভ্যালুটা বাড়তে বাড়তে সেটা দিতে হয় এবং তারপরে একটা ইনক্রিমেন্ট অপারেটর ব্যবহার করতে হয়। তো আমরা যেহেতু এক্স একটি ভেরিয়েবল নিয়েছি, তো এক্স এর ইনিশিয়াল ভ্যালু আমরা 0 নির্ধারণ করে দিলাম। এরপরে আমরা সেমিকোলন দিব, সেমিকোলন দেওয়ার পরে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে সেটা আমরা নির্ধারণ করে দেব। তো এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু আপাতত ফার্স্ট টাইম আমরা 10 রাখি, পরবর্তীতে প্রয়োজন অনুসারে আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা যে কাজটি করব এক্স এর ইনক্রিমেন্ট করব। আমরা জানি যে এক্স প্লাস প্লাস দিলে আমাদের এক্স ভেরিয়েবলটা এক 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 করে ইনক্রিমেন্ট করতে থাকবে, অর্থাৎ ফর লুপ যতবার এক্স এর ভ্যালু 10 পর্যন্ত অর্থাৎ 9 পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত এক এক করে বাড়তে থাকবে। এখন আমরা এর মধ্যে লিখব আউটপুট আন্ডারস্কোর হাই পিন আন্ডারস্কোর B0। আমাদেরকে স্টেটমেন্টগুলো অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এইটা কিন্তু কোনো স্টেটমেন্ট না, যার কারণে এটা শেষে কোনো সেমিকোলন লাগবে না। কারণ কি এখানে আমরা লুপের কন্ডিশনটি লিখেছি, এখানে কোনো সেমিকোলন লাগবে না, কিন্তু আমাদের যেখানে স্টেটমেন্ট লিখব সেখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এরপরে আমরা একটা ডিলে টাইম তৈরি করব, ডিলে অর্থাৎ কতক্ষণ আমাদের পিন B0 হাই থাকবে। ডিলে আন্ডারস্কোর ms মিলিসেকেন্ড। তা আমরা এখানে 500 মিলিসেকেন্ডের একটা ডিলে তৈরি করব। এরপরে আমরা এই লাইনটিকে কপি করতে পারি,
এখানে আমরা লো করে দেব, লো, এবং লো হয়ে সে 500 মিলিসেকেন্ড পর্যন্ত থাকবে। এবং আমরা যদি এখন এই প্রোগ্রামটিকে কম্পাইল করে দেখি, সেক্ষেত্রে আমাদের যদি কোনো ইরর না থাকে তাহলে প্রোগ্রামের জন্য হেক্স ফাইল তৈরি হবে। আমরা একটু দেখে আসতে পারি যে আমাদের প্রোগ্রামটি যেখানে সেভ হয়েছে সেই লোকেশনটিতে আমরা দেখে আসতে পারি। তো আমরা এখানে 4টি ফাইল দেখতে পাচ্ছি এবং আমাদের প্রোগ্রামটি কম্পাইল করলে হেক্স ফাইল তৈরি হবে। তো এখান থেকে আমরা যদি এখন বিল্ড অলে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের 1 এরর দেখাচ্ছে। আরেকবার আমরা যদি একটু বিল্ড করি, আমাদের এখানে যে ভুলটি হয়েছে তা হচ্ছে আমরা হোয়াইলের যে কন্ডিশনের জন্য আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি, কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা ক্লোজ করিনি। এটা হচ্ছে আমাদের ভুল। তো এখানে আরেকটি ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজ চিহ্ন আমাদেরকে দিতে হবে। এখন যদি আমরা বিল্ড করি, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি সঠিকভাবে বিল্ড হবে এবং এর জন্য প্রয়োজনীয় হেক্স ফাইল তৈরি হবে। আমরা দেখলাম যে আমাদের প্রোগ্রামটি বিল্ড হয়েছে এবং প্রয়োজনীয় হেক্স ফাইল তৈরি হয়েছে। তো এখন যদি আমরা হার্ডওয়্যারে প্রোগ্রামটিকে লোড করি, আমরা ফাইলটি দেখে আসতে পারি যে আমাদের এর মধ্যে হেক্স ফাইল তৈরি হয়েছে। এখন যদি আমরা এখানে প্রোগ্রামটিকে লোড করি, ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা ফোল্ডার আইকনে ক্লিক করব, করে এখান থেকে যদি সুইচের হেক্স ফাইলটি নির্বাচন করে দিই এবং ওকে বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি প্লে বাটনে ক্লিক করলেই রান করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুইচটি এখন ওপেন অবস্থায় আছে। এখন যদি আমরা ক্লোজ করি, সেক্ষেত্রে আমাদের এলইডিটি জ্বলে আছে। কিন্তু আমরা এখানে ডিলে টাইমটা অনেক বেশি দিয়েছি, যার কারণে এখানে এলইডিটি জ্বলে আছে এবং তারপরে অনেকক্ষণ পরে এলইডিটি নিভে গেল। তো আমরা এই ডিলে টাইমটি একটু কমিয়ে দেই এবং নতুন করে আমরা যদি বিল্ড করি, সেক্ষেত্রে আমরা পরিবর্তনটি খুব দ্রুত দেখতে পাবো। এখানে আমরা ডিলে টাইম কমিয়ে 100 করে দেই, 100 বা আমরা আরও কম দিতে পারি, সেক্ষেত্রে আমরা খুব দ্রুত বুঝতে পারবো। এখানে আমরা 50 মিলিসেকেন্ড দিলাম এবং নতুন করে আমরা বিল্ড করতেছি। এখন যদি আমরা নতুন করে প্লে করি, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের এলইডিটি এখন পর্যায়ক্রমিকভাবে জ্বলতেছে এবং নিভতেছে। এইটা কাজ করবে মোট 10 বারের জন্য কাজ করবে। 4 বার অলরেডি হয়ে গেছে, 5 বার, 6, 7, 8, 9 এবং অর্থাৎ আচ্ছা, আমরা একটু কাউন্টিংয়ে ভুল করতে পারি, অর্থাৎ এটি কাজ করবে মোট 10 বার কাজ করবে। তো এটি মোট 10 বার কাজ করবে। তো এখন যদি আমরা আবার নতুন করে প্লে করি, সিমুলেশনটিকে আমরা অফ করে দিলাম এবং এরপরে যদি আমরা নতুন করে প্লে করি, এবং প্লে করলেই কিন্তু আমাদের এলইডিটি মুভ করতেছে না। আমরা যদি এভাবে সারাদিন রেখে দিই, তারপরেও কিন্তু এলইডি জ্বলবে না। যতক্ষণ পর্যন্ত না সুইচটিকে আমরা অন করব, ততক্ষণ পর্যন্ত এলইডি জ্বলবে না। যখনই আমাদের সুইচটিকে আমরা অন করব, তখন আমাদের অ্যানিমেশনটি শুরু হবে। তো আমরা নতুন করে সুইচটিকে অন করতেছি এবং আমরা এবার একটু কাউন্ট করে দেখব যে ঠিক কতবার এলইডিটি মুভ করে। 1 বার, 2, 3,
4 5 6 7 8 9 এবং 10। তাহলে আমরা দেখলাম যে আমাদের 10 বার এলইডিটি পর্যায়ক্রমিকভাবে জ্বললো এবং নিভলো, এবং তারপরে আমাদের প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমরা এখন এখানে আমরা যে ভেরিয়েবলটা ব্যবহার করেছি, এই ভেরিয়েবলের ভ্যালু পরিবর্তন করে দেখি আমরা কি পরিবর্তন হয়। তো আমরা এখানে যেখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু যেখানে 10 দিয়েছি, এই 10 এর পরিবর্তে আমরা এখানে 5 দিই। সেক্ষেত্রে আমাদের লুপটি 5 বার কন্টিনিউ করার কথা। তা এখন যদি আমরা বিল্ড করে দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখন যদি আমাদের প্রোগ্রামটা নতুন করে আমরা রান করি, সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের এলইডিটি 5 বার মুভ করবে, 3 বার, 4 এবং 5। তাহলে আমরা দেখলাম যে আমাদের এলইডিটি মোট 5 বার অ্যানিমেটেড হলো। এখন আমরা যদি এই সার্কিটটি যদি হার্ডওয়্যারে তৈরি করি, সেক্ষেত্রে আমাদের হার্ডওয়্যারে একটি অপশন থাকবে রিসেট বাটন ব্যবহারের একটি অপশন থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা ওই রিসেট বাটন প্রেস করে আবার এই হার্ডওয়্যারটিকে পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবো, এবং তারপরে আমরা যদি আবার নতুন করে এই সুইচটিকে প্রেস করি, সেক্ষেত্রে আমাদের এই হার্ডওয়্যারটি যথারীতি কাজ করবে। অর্থাৎ এই প্রজেক্টটি করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা ইনপুটের উপরে বেস করে আউটপুট কাজ করে। অর্থাৎ এখানে আমরা যে সুইচটা ব্যবহার করেছি, এই সুইচের পরিবর্তে আমরা এখানে কোনো সেন্সর ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ওই সেন্সর থেকে আমরা যে যখন আউটপুট পাবো, তখন আমাদের সেটার উপর বেস করে কোনো ডিভাইস সক্রিয় হবে। অর্থাৎ এখানে যদি আমরা একটা সেন্সর ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এলইডির পরিবর্তে কোনো একটি ডিভাইস এখানে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে যখন সেন্সর থেকে আমরা আউটপুট পাবো, সেই আউটপুটের উপর বেস করে, অর্থাৎ সেন্সরের আউটপুট আমাদের এখানে RC0 ইনপুট হিসাবে কাজ করবে তখন। অর্থাৎ RC0-তে যখন সেন্সর থেকে সিগন্যাল আসবে, তখন আমাদের RB0-তে যে ডিভাইসটা চালু থাকবে, যে ডিভাইসটি লাগানো থাকবে, সেই ডিভাইসটিকে সক্রিয় করে দিবে, অথবা আমরা সেই ডিভাইসের জন্য কোনো একটা ফাংশন প্রোগ্রামের মধ্যে আমরা বর্ণনা করে দেব, এবং ডিভাইসটি সেইভাবে কাজ করবে। এখানে আমরা সেন্সর হিসাবে টেম্পারেচার সেন্সর ব্যবহার করতে পারি। এখানে সেন্সরের হিসাবে আমরা আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করতে পারি। এ ধরনের সেন্সর ব্যবহার করে আমরা সেন্সরের যখন সেন্সরে কোনো ডাটা আসবে, সেই ডাটার উপর বেস করে আমরা তার বিপরীতে কোনো হার্ডওয়্যারকে কন্ট্রোল করতে পারি। তো এইটি হচ্ছে, এই সার্কিটটি হচ্ছে আমাদের সেন্সর নিয়ে কাজ করার জন্যে আমাদের যতটুকু বেসিক আইডিয়া দরকার, এই সার্কিটটি সম্পূর্ণ করার মাধ্যমে আমরা সেই আইডিয়াটি ডেভেলপ করতে পারবো। তো আমার বিশ্বাস আজকের প্রজেক্টটি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই কাজটুকু আপনারা করতে পারবেন, এবং এই প্রজেক্টটি সফলভাবে করার মাধ্যমে আপনারা পরবর্তীতে সেন্সর নিয়ে কাজ করার জন্য যে প্রাথমিক প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটুকু সম্পূর্ণ করতে পারবেন, এবং পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের সেন্সর নিয়ে কাজ করব। আর আজকের প্রজেক্টে আমরা প্রোগ্রামিং সি এর বিভিন্ন লুপ নিয়ে কাজ করেছি। অর্থাৎ এখানে যে লুপটি বেশি ব্যবহৃত হয়েছে আমাদের প্রোগ্রামে, তা হচ্ছে ফর লুপ। ফর লুপের বিষয়টি হচ্ছে যে একটি ভেরিয়েবল প্রথমে ডিক্লেয়ার করে নিতে হয় ফর লুপের জন্য। আমরা এখানে ইন্টিজার এক্স নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি,
এবং ইন্টিজার এক্স ভেরিয়েবলকে প্রথমে ফর লুপের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, অর্থাৎ এই এক্স ভেরিয়েবলের শুরুতে ভ্যালু কত হবে সেই ভ্যালুটি আমরা দিয়ে দিয়েছি। প্রথমে এক্স এর ভ্যালু থাকবে 0 এবং এরপরে আমাদের এক্স এর ভ্যালু 5 থেকে যতক্ষণ পর্যন্ত না 5 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটি কন্টিনিউ করতে থাকবে। অর্থাৎ যখনই এক্স এর ভ্যালু 5 হয়ে যাবে তখন এই লুপ থেকে প্রোগ্রামের কন্ট্রোলটি বের হয়ে আসবে এবং প্রতিবার এক এক করে এই এক্স এর ভ্যালু বাড়তে থাকবে। অর্থাৎ আমরা যখন প্রোগ্রামটিকে শুরু করব, অর্থাৎ শুরুতে আমাদের প্রোগ্রাম মেইন থেকে শুরু হবে, এরপরে চলে আসবে আমাদের যখন ইনপুট পিন যখন C0 যখন হাই থাকবে সেই সময় কোনো কাজ হবে না, কিন্তু পিন C0 যখন লো হবে সেই সময় আমাদের ফর লুপের মধ্যে চলে আসবে প্রোগ্রামের কন্ট্রোল। এবং প্রথমে শুরুতে যখন 0 পাবে তখন লুপের স্টেটমেন্টগুলো কাজ করবে, কারণ এক্স এর ভ্যালু 5 থেকে ছোট, যার কারণে লুপের মধ্যে কাজ করবে। এবং এই কাজগুলো হওয়ার পরে আমাদের এক্স এর ভ্যালু 1 বাড়বে, অর্থাৎ আমাদের এক্স এর ভ্যালু 0 থেকে 1 হবে এবং 1 হওয়ার পরে পুনরায় আবার লুপের মধ্যে আসবে। লুপের মধ্যে আসার পরে আবার এক্স এর ভ্যালু এখানে এক্স প্লাস প্লাসের জন্য আবার 1 বাড়বে, অর্থাৎ এক্স এর ভ্যালু 2 হবে এবং এই কাজগুলো হবে। এবং এই কাজগুলো শেষে আবার এখানে আসবে এক্স এর ভ্যালু 3 হবে এবং 3 চেক করে দেখবে যে 3 কি 5 থেকে ছোট। যেহেতু 5 থেকে ছোট সেহেতু এর মধ্যেকার স্টেটমেন্টগুলো আবার কাজ করবে এবং 3 থেকে পুনরায় 4 হবে। 4 হলে পরেও 4 যেহেতু 5 থেকে ছোট যার কারণে লুপের স্টেটমেন্টগুলো আবার কাজ করবে, কিন্তু যখনই পুনরায় আবার আসবে তখন দেখবে কি এক্স এর ভ্যালু 5। তো যেহেতু 5 হয়ে গেছে এবং আমরা বলে দিয়েছি যে এক্স এর ভ্যালু অবশ্যই 5 থেকে ছোট হতে হবে, যার কারণে আমাদের লুপের স্টেটমেন্টটা আর কাজ করবে না, কারণ এখানে যে কন্ডিশনটি ফর লুপের জন্য দেয়া আছে এই কন্ডিশনটি ফলস হয়ে যাচ্ছে, যার কারণে ফর লুপ আর কাজ করবে না। যার কারণে আমরা দেখতেছি যে 0 থেকে 4 পর্যন্ত অর্থাৎ 4টা স্টেপে আমাদের এলইডিটি জ্বলতেছে এবং নিভতেছে। এই ছিল আমাদের প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পরবর্তীতে সেন্সর নিয়ে কাজ করার জন্য যতটুকু প্রাথমিক প্রস্তুতি দরকার সেই প্রস্তুতিটুকু সম্পূর্ণ করতে পারলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা থাকলো, সবাইকে ধন্যবাদ।